দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে। দুদিনের বিরতি ছিল, কারণ সিলেট থেকে ঢাকায় না এসে এটা আবার চট্টগ্রামে গেছে বিপিএল, এবং সেখানেই প্রথম দিনের দুটো ম্যাচ ছিল। দুপুরে যে ম্যাচটা ছিল ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস, এবং রাতে একটা ম্যাচ ছিল খুলনা টাইগার্স এবং চিটং কিংস। দুটো ম্যাচে বরিশাল এবং চিটং কিংস খুব সহজ জয় পেয়েছে। দুটো ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো, তার পাশাপাশি আরও কিছু ব্যাপার থাকবে, কারণ অনেক কিছুই লাস্ট 2-1 দিনে ঘটে গেছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন আমার সহকর্মী ফয়সাল ভাই। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত। আমরা একটু প্রথম ম্যাচটা নিয়ে আজকে একটু কম আলোচনা করবো, আমরা একটু বাইরের ঘটনাগুলো একটু বেশি দেখার চেষ্টা করবো। যেটা হচ্ছে যে প্রথম ম্যাচটা যদি কথা বলি, যে সিলেট পর্বের যে শেষ ম্যাচটা ঢাকা ক্যাপিটালস খেলেছিল, সেখানে 254 রান করেছিল তানজিদ হাসান, তামিম সেঞ্চুরি করেছিলেন, লিটন দাস একটা দারুণ ইনিংস ছিল, সেটা নিয়েও কথা বলেছিলাম। আপনার কি মনে হচ্ছে যে ওই যে প্রথম 7টা ম্যাচ হেরে যাওয়ার পর একটা ম্যাচ, এই ম্যাচটা আসলে ফ্লুক ছিল, তাদের আবার যে পুরনো ফর্ম, মানে অফ ফর্মে যেটা বলবো আর কি, সেটাতে আবার ফিরে এসেছে বলা যেতে পারে? ফ্লুক না, ওই ম্যাচ হ্যাঁ, রাজশাহীর চেয়ে ঢাকা ভালো খেলছে ওই ম্যাচে, তার জন্য জিতছে, এবং সব সামগ্রিকভাবে আপনি ফ্লুকও বলতে পারেন। বাট হ্যাঁ, ঢাকার যেমন বোলিং লাইন আপ বা যে ধরনের বোলাররা তাদের হয়ে বল করে, এই বোলিং লাইন আপনি জিততে হলে আপনার প্রতি ম্যাচে আসলে 220 বা 230-এর উপর রান করতে হবে। ঢাকা সেটা করতে পারেনি, 140-এর বেশি করতে পারেনি আজকে, তার জন্য হারছে। বাট হ্যাঁ, সব মিলায়ে ওই ম্যাচটা অন্যরকম হিসাব ছিল, যখন দুইটা ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেলে, প্রতি ওভারে 14, 15, 16 রান করে হয়, সেটা আলাদা হিসাব। বাট ঢাকা আজকে যেমনটা খেলেছে এমনই আসলে ঢাকা সবসময় খেলে। একটা জিনিস হচ্ছে যে লিটন দাস আর তানজিদ হাসান তামিম তো আসলে প্রতিদিন রান করবে না। আমরা যদি এই পুরো টুর্নামেন্টটা দেখি, ঢাকার হয়ে 2-1টা ভালো ইনিংস যদি আমরা বলি, লিটন দাসের 2টো ভালো ইনিংস, তানজিদ হাসান তামিমের হয়তো 2টো বা 3টা ভালো ইনিংস আছে, আর তিসারাপের একটা ইনিংস আছে। তার বাইরে কিন্তু আমরা কোনো ব্যাটসম্যানকে ওইভাবে আসলে খেলতে দেখিনি। এই যে আপনি একটা টিম বানিয়েছেন, সেখানে না আছে বোলার, না আছে ব্যাটসম্যান। আমরা তো রাজশাহীর কথা যখন বলি, তখন অন্তত ব্যাটসম্যানরা আছেন কয়েকজন যারা রান করতে পারেন, সেটা বলতে পারি। ঢাকার ক্ষেত্রে তো আসলে সেটাও বলা যাচ্ছে না। হ্যাঁ, ট্রু। এবং আপনি যেটা বললেন যে থিসারা এক ম্যাচে ভালো খেলছে, লিটন এক ম্যাচে ভালো খেলছে, তামিম এক ম্যাচে ভালো খেলছে, এরা ভালো খেলছে কারণ এরাই সবচেয়ে বেশি সুযোগ পাইছে। আপনি যদি দেখেন, দীপুও কিন্তু একটা 50 মারছে, এরপরে দীপুকে খুব বেশি খেলানো হয়নি। এসকিনাজি হ্যাঁ, বড় ইনিংস খেলেনি, কিন্তু ঢাকায় বা সিলেটে ভালো শুরু পাইছে সে, কিন্তু এরপরেও তাকে কন্টিনিউ করা হয়নি। এই চট্টগ্রামের ব্যাটিং পিচে কিন্তু আপনাকে এসকেনাজি খেলানো উচিত। আপনি প্রথম 2জন তামিম লিটন থাকলো, আপনি 3-এ এসকেনাজিকে দিবেন। সাব্বির এখন ভালো করছেন, সাব্বিরকে আপনি 4-5-এ কোথাও রাখবেন। এরপরে 6-7-এ আপনার থিসারা আছে, মোসাদ্দেক আছে, কিন্তু কাউকে নিয়ে যে যখন একটা দল হারতে থাকে, কাউকে বেশি দিন ক্যারি করে না। এসকেনাজিকে এর জন্য বেশি দিন ক্যারি করছে না, বা দল হারছে এর জন্য দীপুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে দীপু ইজি চয়েস, যে তাকে বাদ দিয়ে দেওয়া যাবে। সব মিলায় ঢাকার ব্যাটাররা 2-1টা ম্যাচে আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে ভালো পারফর্ম করছে, বিচ্ছিন্নভাবে একটা 50 বা সেঞ্চুরি করছে। দলগতভাবে বা পুরা কম্বিনেশন অনুযায়ী যেমন খেলা উচিত তেমনটা তারা খেলতে পারেনি, এটা সত্যি। আমরা যদি রংপুরের দিকে এটা জিনিস দেখাই, তাদের মনে হয় যে কম্বিনেশনটা খুবই ভালো। হ্যাঁ, মাঝে মাঝে 1-2 ম্যাচে 1-2 চেঞ্জ আসে। আপনি যদি বরিশালের কথা বলেন, বরিশালে দেখবেন যে প্রথম 2-3টা ম্যাচে প্রায় সেম 11, তারপরের 2টো ম্যাচেও প্রায় সেম 11, আবার এখন আজকে একটা নতুন কম্বিনেশন। আপনার কি মনে হয় যে ঢাকা প্রত্যেক ম্যাচে 3টা, 4টা, 5টা, এমনকি 6টা চেঞ্জ করতে দেখা যাচ্ছে? এইটা না করে তারা যদি একদম শুরুতে ওইভাবে চিন্তা করতো, প্ল্যান করতো যে একটা 11 আমরা 4-5টা ম্যাচ রিলাই করবো, সেটাগুলো করে বেশি ফল পাওয়া যেত কিনা? আপনি যদি দেখেন পয়েন্ট টেবিলের টপ যে 2টা টিম, এখন তো মনে হয় চট্টগ্রাম কিংস এবং 2-এ চলে গেছে, রংপুর 1-এ। টপ 3 টিমই আপনি ধরেন, বরিশাল, চট্টগ্রাম আর রংপুর, এই 3টা টিম সবচেয়ে কম একাদশে কিন্তু পরিবর্তন করছে। এবং এই 3টা টিমের আপনি যদি স্কোয়াড দেখেন, তাহলে স্কোয়াড দেখলে আপনি বুঝবেন যে কোন 11 জনকে নিয়ে এলে আপনি সঠিক কম্বিনেশনটা বানাতে পারবেন। এটা একটা কারণেই হয়েছে যে এরা ড্রাফটের আগে থেকেই, স্কোয়াড বানানোর সময় থেকেই চিন্তা করছে যে আমার একাদশ কেমন হবে, কোন 11 জন আমার ফার্স্ট চয়েস হবে এবং ব্যাকআপ হিসেবে কারা থাকবে। এবং তখন থেকে তারা সেভাবে ড্রাফটে স্কোয়াড বানাইছে, এখন দলটাও অমনভাবে সাজাচ্ছে, তার রেজাল্টও পাচ্ছে। বাদ বাকি দলগুলোর দিকে যদি আপনি তাকান, সিলেট একটু আলাদা হিসাব, সিলেটের দলও মোটামুটি ভারসাম্যপূর্ণ, বাট কোনো না কোনো কারণে রেজাল্ট হচ্ছে না। কিন্তু আপনি যদি দেখেন রাজশাহী আর ঢাকা, এই 2টা দলের স্কোয়াডও ঠিক নাই। ঢাকার স্কোয়াডের সব টপ অর্ডার ব্যাটার, বোলার নাই। রাজশাহী স্কোয়াডে তো প্লেয়ারই নাই, 13টা না 14টা প্লেয়ার। সো এই 2টা দল ওই যে শুরু থেকে স্কোয়াড বানানোর সময় থেকে তারা চিন্তা করেনি বলে আজকে এই অবস্থা, প্রতি ম্যাচে চেঞ্জ করতে হচ্ছে।
খুলনার হিসাবটা আবার একটু অন্যরকম। খুলনারও স্কোয়াড মোটামুটি ভালো, স্কোয়াড খারাপ না, কিন্তু ওই যে একটা বা দুটা ম্যাচ হারার পরেই দেখা যায় খুলনা প্যানিক করে। বছর বছর একই নামে একই ম্যানেজমেন্টের আন্ডারে দলটা খেলে এবং বছর বছর একই স্টাইল থাকে। গতবার মনে হয় প্রথম টানা পাঁচটা ম্যাচ জিতছিল, তারপর প্লে অফে যেতে পারেনি। এবারও কিন্তু একই পথে হাঁটছে। প্রথম দুটা ম্যাচ হারার পরেই সিলেটের প্রথম দুটো ম্যাচ জিতছিল, তারপর চারটা ম্যাচ হারলো, এবং সিলেটের সাথে একটা ম্যাচে খুলনা যে একাদশ নামিয়েছিল আমার মাথায় ঢোকে না ওই একাদশ কিভাবে নামে। সিলেটের সাথে ম্যাচে তারা তাদের মেন বিদেশি বোলার সালমান ইরশাদকে বাদ দিয়ে দিছে এবং মেন ব্যাটার, মিডল অর্ডারের মেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে বাদ দিয়ে দিছে। এই দুইজনকে বাদ দিয়ে তারা সিলেটের সাথে একটা ম্যাচে নামছে। তারপর লাস্ট ম্যাচে যদি আপনি রংপুরে খেয়াল করেন 3 ওভারে 22 রান করতে হতো বা 2 ওভারে 22 রান, সেই ম্যাচটা ওই দুটা ম্যাচ জেতার পরে একটা ম্যাচ হারলে আসলে আপনার প্যানিক করা দরকার নাই, যেটা খুলনা যে ভুলটা করছে করে বাদ বাকি এখন টানা 4টা। আমরা খুলনায় তো যাবো, তার আগে একটু লাস্ট মানে ঢাকার বরিশাল নিয়ে খুব বেশি প্রশ্ন নেই, যেটা হচ্ছে যে আপনার কি এটা মনে হয় যে আপনি বললেন যে ঢাকাতে বেশিরভাগ টপ অর্ডার ব্যাটসম্যান, আপনার প্রথম 2-3 উইকেট চলে যাওয়ার পর আমরা সবসময় জাতীয় দলে বা ঘরোয়া ক্রিকেটে যখন মোসাদ্দেককে যেভাবে দেখেছি যে তিনি একটা ইনিংস বিল্ড করেন, 4 নম্বরে 5 নম্বরে খেলবেন, ইনিংসটা বিল্ড করবেন, তারপর হয়তো বাকিরা এসে ফিনিশার হিসেবে কাজ করেন। যেমন আপনি যদি ঢাকাতে খেয়াল করেন, সাব্বির রহমান লাস্ট কয়েকটা ম্যাচে একটু ভালো টাচে আছেন, তারপর হচ্ছে আপনি থিসারাও মোটামুটি ভালো টাচে আছেন, আপনি এরা হচ্ছে আপনার ফিনিশার। এটা কি করতে পারতো ঢাকা যে মোসাদ্দেককে যদি 4 নম্বরে বা 5 নম্বরে বিবেচনা করতো, যেটা শাহাদ হোসেন দীপুর কথা আমরা একদম প্রথম দিকে বলেছিলাম যে তিনি যদি ইনিংসটা বিল্ড করতেন, সেটা কি বেটার অপশন ছিল? কারণ প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে 4টা-5টা উইকেট পড়ে গেছে, সাব্বিরকে নামিয়ে দিচ্ছি, আজকে যেমন থিসারাকে নামিয়ে দিলাম, দুজন নামিয়ে দিলাম, আমার 70 রানে 5টা উইকেট 6টা উইকেট, তখন আসলে মোসাদ্দেকের সাথে কি ফিনিশ করবেন আর কি করবেন? এটাকে বেটার অপশন হতো যে তাকে যদি ইনিংস বিল্ড করার কাজটা দেওয়া যেত। হ্যাঁ, কিন্তু টি-20তে একটা কথা আছে যে ফরম্যাট যত ছোট হবে, ছোট ফরম্যাটে আপনার মেন ব্যাটারদের যত পারবেন আপনি বেশি করে বল খেলাবেন। সেই তত্ত্বের ভিত্তিতে সম্ভবত সাব্বির বা থিসারাকে সামনের দিকে আনছে। বিশেষ করে সাব্বিরের কথা যদি আমি বলি, হ্যাঁ সাব্বির রান করতেছে, তার ব্যাটে লাগতেছে, প্রতি ম্যাচে একাধিক ছক্কা তার ব্যাট থেকে আসতেছে, কিন্তু মানে সাব্বির শুরু থেকে অনেকক্ষণ খেলবেন, ইনিংসটা বড় করবেন এবং সব কোয়ালিটি বোলারদেরই ঠিকভাবে নেগোশিয়েট করবেন, এই চান্স আসলে কতটুকু এটাও তো চিন্তা করতে হবে। তো সেদিক দিয়ে বিবেচনায় অবশ্যই মোসাদ্দেককে আগে নামানো যেত। তবে মোসাদ্দেকের সাথে একটা যেটা ব্যাপার, মোসাদ্দেকের ক্যারিয়ারেই এটা সমস্যা, সেটা হলো যে আমরা সবাই মোসাদ্দেককে একজন ফিনিশার ভাবি। বাংলাদেশ ক্রিকেটে মোসাদ্দেককে সবসময় একজন ফিনিশার ভাবা হয়েছে, এতে করে তার ক্যারিয়ারের সমস্যা হয়েছে। সেইটা কি আসলে যে 2019-এর যে একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, সেই সিরিজটা থেকে আসলে এটা একটা মানে শিফট করে গেছে কিনা? অবশ্যই ওই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে যেভাবে মোসাদ্দেক জিতেছিল, তারপর থেকে তার নামের পাশে ফিনিশার ট্যাগটা হয়ে গেছে। আমি প্রথম থেকেই বলে আসছি, অনেকদিন থেকে বলে আসছি যে ওই ফিনিশার ট্যাগটা মোসাদ্দেকের ক্যারিয়ারে সবচেয়ে বড় ক্ষতিটা করছে। ঠিক যেমন নাইম শেখ 80 রান ইন্ডিয়ার সাথে 80 রান করার পর আমরা ধরে নিয়েছিলাম নাইম শেখ টি-20 ব্যাটার, ঠিক সেভাবে আমরা ধরে নিয়েছি মোসাদ্দেক ফিনিশার। এই ট্যাগগুলাই এই নাইম শেখের ক্যারিয়ারে প্রভাব ফেলছে, মোসাদ্দেকের ক্যারিয়ারে প্রভাব ফেলছে। মোসাদ্দেকের চাইতে বেটার ফিনিশার সাব্বির রহমান। আপনি সাব্বির জায়গায় মোসাদ্দেককে, মোসাদ্দেকের জায়গায় সাব্বিরকে আজকে খেলাতে পারতেন। এটাই আমি আসলে ভাবছিলাম। আর বরিশালে যদি দিকে তাকাই, মানে 140 রান আসলে কি ব্যাটিং, মানে চট্টগ্রামের যে উইকেটটা আমরা সবসময় দেখি যে চট্টগ্রামে খুব বেশি রান হয়, এবারও এটা প্রত্যাশা, কারণ রাতের ম্যাচে দেখলাম 200 রান হয়েছে, সেঞ্চুরি দেখেছি আমরা, সেখানে তো আসলে এক্সপেক্টেড। তামিম ইকবাল নিজেও বলছেন যে আমরা যে ধরনের ব্যাটিং করা দরকার ছিল সেটাই করেছে, কিন্তু তার কাছে যেটা মিসিং মনে হয়েছে, তিনি চেয়েছিলেন যে যদি 14 ওভারে যেতে তাহলে রান রেটটা আরও একটু বেশি থাকতো, সেটাই আসলে তিনি বলেছেন। আপনি যদি তাদের ব্যাটিং বা তাদের টিম নিয়ে একটু অবশ্যই আপনি যদি দেখেন সমান 8 পয়েন্ট, কিন্তু চট্টগ্রামেরও 8 পয়েন্ট, বরিশালেরও 8 পয়েন্ট, কিন্তু এরপরও বরিশাল এখন 3-এ, আর চট্টগ্রাম কিন্তু 2-এ, কারণ বরিশালের নেট রান রেটটা খারাপ। বরিশাল রংপুরের সাথে একটা ম্যাচে 120 বা 30-এর ঘরে অল আউট হয়েছিল, ওই ম্যাচে তারা নেট রান রেটে অনেক ক্ষতি হয়েছে। নেট রান রেট পুষায় নেওয়ার মতো দল বরিশাল পাবে, কিন্তু ঢাকাও ওরকমই একটা দল যাদের এগেনস্টে আপনি নেট রান রেটটা পুষায় নিতে চাইবেন, বিশেষ করে যখন 140-র ঘরে আপনার টার্গেট, উইকেটও খুব বেশি যায়নি। তামিম আরেকটু হয়তো বা আগ্রাসী হয়ে খেলতে পারতেন, বা মালানো হয়তো বা আরেকটু আগ্রাসী হয়ে খেলতে পারতেন। তামিম যেটা বলেছেন একেবারে ঠিকই বলেছেন, বাট মুখে বলার চেয়ে বরিশাল যদি এটা করতে পারতো তাহলে বরিশালের জন্যই আরো ভালো হতো। আমরা যদি রাতের ম্যাচে দেখি যে এই টুর্নামেন্টে আমরা প্রথম ম্যাচ বা তারপরে আমরা একটু আলোচনা করছিলাম যে মনে হচ্ছিল যে চিটাগং মনে হয় যে যেভাবে একটা হাইপ তৈরি করেছিল, যেমন ম্যাথিউস আসার কথা ছিল, তারপর হচ্ছে মইন আলী আসার কথা ছিল, সাকিব খেলার কথা ছিল, তারপরে মনে হচ্ছিল দলটা একটু
দুর্বল হয়ে গেছে বা ওই শক্তিটা তাদের নেই। কিন্তু আমরা যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখি, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে খুব ভালো করছে। আজকেও তাদের যারা পারফর্মার অলওয়েজ, লাস্ট 3টা ম্যাচে উসমান খান পারফর্ম করেছেন, গত ম্যাচে গ্রাহাম ক্লার্ক পারফর্ম করেছেন, আজকে তিনি সেঞ্চুরি করেছেন। তারা তো আসলে ওই মোমেন্টামটা পেয়ে গেছেন বা ওই জিনিসটা পেয়ে গেছেন যে একটা টিম ওয়াইজ কীভাবে খেলতে হয়। অবশ্যই, এবং আপনি যদি দেখেন চট্টগ্রাম টিমের কম্বিনেশনও কিন্তু ভালোই কম্বিনেশন। উসমান খান শুরুর দিকে রান পাচ্ছেন, আপনার একজন ওপেনার যদি কন্টিনিউয়াসলি রান করতে থাকে, দলের বাকি সবার জন্য কাজটা খুব ইজি হয়ে যায়। আর একেবারে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসছে গ্রাহাম ক্লার্ককে খুব বেশি মানুষজন চিনতো না, সে কি ধরনের ব্যাটিং করে বা আগ্রাসী ব্যাটিং করে না, কেমন কি অনেকে জানতো না। বাট সেখান থেকে গ্রাহাম ক্লার্ক প্রতি ম্যাচেই খুব দুর্দান্ত ব্যাটিং করছেন। বিশেষ করে আজকে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের মানুষের সামনে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিলেন। চট্টগ্রামের জন্য এটা ভালো, বিপিএল এর জন্য ভালো, কারণ আমরা সবসময় করে বলি যে গত বিপিএল গুলোর দিকে যদি আপনি তাকান, অ্যাটলিস্ট 3টা দল ভালো, 3টা দল ছিল, বরিশাল ছিল, কুমিল্লা ছিল, রংপুর ছিল। এই 3 দলের মধ্যে কিন্তু ইন্টারনাল একটা কম্পিটিশন থাকতো সবসময়, মানে ইগোর একটা লড়াই থাকতো, অমুকের সাথে হারা যাবে না, তমুকের সাথে হারা যাবে না। সো এবার আমরা দেখতে পাচ্ছিলাম যে রংপুর আর বরিশাল, যেদিকে তাকাবেন শুধু রংপুর আর বরিশাল, সেখান থেকে চিটাগং যে উঠে আসছে, টানা 3টা ম্যাচ জিতলো, পয়েন্ট টেবিলের 2-এ এখন নিজেদের ঘরের মাঠে হোম ক্রাউডের সামনে তারা খেলবে। টুর্নামেন্টের জন্য ভালো, চিটাগং ফ্র্যাঞ্চাইজি অনেকদিন পরে ফিরলো, তাদের একটা মানে আরও বেশি আগ্রহী হবে মালিক পক্ষ। সবকিছু মিলে চিটাগংয়ের জয়টা ভালো। আপনি একটু আগে বলছিলেন যে খুলনা হচ্ছে প্রত্যেকবারই, মানে গতবার যেমন 5টা ম্যাচ জিতে আবার প্যানিক করে ফেলেছিল, এবারও টানা 2টো ম্যাচ জিতেছিল, তারপর 4টা ম্যাচে হারলো। আপনি যেটা খেয়াল করেন, তারা যে 2টো ম্যাচ জিতেছে সেই 2টো ম্যাচে তারা আগে ব্যাটিং করেছে, এবং যে 4টা ম্যাচে তারা হেরেছে প্রত্যেকটা ম্যাচে তারা পরে ব্যাটিং করেছে, রান চেস করতে চেয়েছে। আজকে যখন টস হওয়ার পর মিরাজ যখন বললেন যে তারা আগে বোলিংটা করবেন, তখন পারভেজ মারুফ তিনি বলছিলেন যে তোমরা তো লাস্ট 3টা ম্যাচেই চেস করতে গিয়ে হেরেছো, আজকে তারপর বোলিংয়ের সিদ্ধান্তটা। তিনি বললেন যে আমাদের উপর নিজেদের উপর বিলিভটা আছে, আমরা সেই বিলিভটা রাখতে চাই। আপনার কি মনে হয় যে এই যে বলা হয় যে নিজের উপর বিলিভ রাখাটা, এই বিলিভ রাখাটা কি আসলে তাদের ক্ষেত্রে ভুল হচ্ছে কিনা? কারণ আপনি দেখছেন আপনি চেস করতে পারছেন, আপনি লাস্ট ম্যাচেও আপনি 3 ওভার 22 রান নিতে পারেন। এখানে যদি টসের সিদ্ধান্তটা একটু চেঞ্জ হতো বা খুলনা যদি আগে ব্যাটিং করতো, এরকম কিছু হতে পারতো কিনা? দেখুন, এই ধরনের পিচে বা এই ধরনের কন্ডিশনে টস জিতে আপনি আগে বোলিংই করতে চাইবেন। আপনি জানেন যে মাঠে কুয়াশা পড়ছে, ব্যাটিং পিচ, আগে বোলিং করে যদি আপনি 180-90-এর মধ্যেও আটকে রাখেন, এরপরেও আপনি জেতার একটা চেষ্টা করতে পারবেন। এবং টু বি ভেরি অনেস্ট, খুলনার ব্যাটিং লাইন আপে সামর্থ্য আছেও, বেশ লম্বা একটা ব্যাটিং লাইন আপ, সে সামর্থ্য আছে। কিন্তু যখন আপনি প্রতিদিনই হাঁটছেন চেস করতে গিয়ে, তখন এটা একটা চিন্তার বিষয় আসবে। তখন আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মাথায় এই ব্যাপারটা আসবে যে আগের দিন তো পারিনি, আজকে কি হবে। কিন্তু এই ধরনের ব্যাপারগুলো হয় কি, যে মানতে চায় না প্লেয়াররা, মানতে চায় না, হার মানতে চায় না, বা আপনার দুর্বলতাটা আপনি মানতে চান না। মানে ব্যাপারটা হয় কি যে হ্যাঁ, আগের দিন 3 ওভারে 22 পারিনি, কিন্তু আজকে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। তো সেই চিন্তা থেকে হয়তো বা খুলনায় আগে ব্যাটিং নিয়েছে। বাট হ্যাঁ, পরের ম্যাচে তারা যখন খেলতে নামবে, এমনও হতে পারে যে খুবই একেবারে পাটা ব্যাটিং পিচ, সেখানে তারা আগে ব্যাটিং করছে, কারণ টানা 4টা ম্যাচ বা টানা 3টা ম্যাচ এভাবে হারার ব্যাপারটা মাথায় থাকবেই কোনো না কোনোভাবে। সো পরের ম্যাচ থেকে হয়তো বা আমরা তাদের সিদ্ধান্তে এটা একটা প্রভাব দেখবো। আমরা একটু ম্যাচের বাইরে আলোচনা করতে চাই। প্রথম ম্যাচ শেষে যখন তামিম ইকবাল আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি একটা কথা বলছিলেন যে তাকে প্রশ্নটা এইভাবে করা হয়েছিল যে বরিশালের তো আসলে অনেক ফ্যান দেখা যাচ্ছে, যেখানে খেলতে, বিশেষ করে ঢাকা, সিলেট, যেখানেই বলুন বা চট্টগ্রাম বলুন, প্রত্যেকটা ম্যাচই মনে হচ্ছে হাউসফুল একটা ব্যাপার। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায় না। আমরা ভারতের বা আইপিএলের ক্ষেত্রে দেখি যে যেহেতু প্রত্যেকটা রাজ্যে খেলা হয়, সেই রাজ্যের একটা আলাদা ক্রাউড থাকে বা ক্রিকেটারদের একটা ক্রাউড থাকে। বাংলাদেশে এটা দেখা যায় না। কিন্তু এই যে বরিশালের লাস্ট 3-4 বছর যে একটা ফ্যান বেস রয়েছে, এটা নিশ্চয়ই বিপিএলের জন্য অনেক বড় ব্যাপার, যেটা তামিম ইকবাল নিজেও বললেন যে এটা এইভাবে আসলে বিপিএলটা গ্রো হবে। অবশ্যই। এবং আপনি যদি বিশেষ করে দেখেন যে যেই দলগুলো টানা কয়েক বছর ধরে খেলেছে, সেই দলগুলো ধীরে ধীরে কিন্তু একটা ফ্যান বেস তৈরি হচ্ছে। কুমিল্লার একটা বড় ফ্যান বেস আছে, রংপুর রাইডার্সের একটা বড় ফ্যান বেস আছে। এই 2টা দলের ফ্যান বেস হওয়ার কারণ হলো, কুমিল্লার ফ্যান বেস হওয়ার কারণ তারা সফল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রতি বছরের বিপিএলে সবচেয়ে বড় বড় নামগুলা কুমিল্লায় আনে। সো যেই দলে গ্ল্যামার বেশি, সাধারণ মানুষ সেই দলকে ফলো করবে, সেই দলের জয় চাইবে, এটা খুব স্বাভাবিক। কুমিল্লার ফ্যান বেসটা এভাবেই তৈরি হয়েছে। রংপুরের ফ্যান বেসটাও সেম, অনেকটা একই স্টাইলে তৈরি হয়েছে, যে
অনেক বড় বড় নাম আসে তাদের, ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, এক্স্যাক্টলি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককুলাম, বড় বড় নাম তাদের আসে, সফলতা তাদেরও আছে। অ্যাটলিস্ট আপনি যদি রংপুরের সাপোর্টার হন, আপনার অ্যাটলিস্ট এতটুকু গ্যারান্টিড যে আপনি প্লে অফ পর্যন্ত যাবেন। আপনি প্রতিবারই এই আশা নিয়ে খেলা দেখতে, বিপিএল দেখতে বসবেন যে আপনার দল রংপুর সেরা চারে থাকবে বা এবার ফাইনালটা জিতবে বা চ্যাম্পিয়ন হবে, এই আশাটা থাকবে। এখান থেকে রংপুরের একটা ফ্যান বেস তৈরি হয়েছে। বরিশালের ফ্যান বেসটা কিন্তু খানিকটা অন্যরকম ভাবে তৈরি হয়েছে। বরিশালের ফ্যান বেস তৈরি হয়েছে এই 3 প্লেয়ার এক জায়গায় হয়, মাহমুদুল্লাহ, মুশফিক এবং তামিম ইকবাল, এই 3 প্লেয়ার এক জায়গায় হওয়ার ফলেই এই 3 জনের ফ্যান বেস পুরাটাই বরিশালে শিফট হয়ে গেছে। এই কারণে আপনি সিলেট বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, যেখানে খেলতে যান আপনি দেখবেন বরিশালের ফ্যান সবচেয়ে বেশি থাকে। এখন তামিম ইকবালের যে ব্যাপারটা, তামিম এই বিষয় নিয়ে অনেক আগে থেকে কথা বলে আসছেন যে যেহেতু আইপিএলে চেন্নাই বলতেই মানুষ ধোনিকে চেনে, এরকম বিপিএলে নাই কেন? বিপিএলে তামিম ইকবাল গত 2 বছর ধরে বরিশালে খেলছেন, তার জন্য, মুশফিকের জন্য, মাহমুদুল্লাহর জন্য বরিশালের ফ্যান বেস তৈরি হয়েছে। এখন তামিম যদি আর যে বছরই বিপিএল খেলবেন, আরও 2 বছর বা 3 বছর যদি বিপিএল খেলেন, 3 বছরই যদি বরিশাল থাকে, ফরচুন বরিশাল নামেই বরিশালে একটা ফ্র্যাঞ্চাইজি থাকা উচিত, সেই দলেই তামিমের খেলা উচিত। তাহলে তামিমের বিপিএল শেষে মানুষ মনে রাখবে বরিশালের তামিমের স্বপ্নটা এভাবে পূরণ হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহর জন্যই বরিশালের ফ্যান বেস এত বড় হয়েছে, ট্রু। এরা যখন চলে যাবে তখনও বরিশালের ফ্যান বেসটা থেকেই যাবে, যদি শর্ত থাকছে, যদি বরিশাল তখনও ভালো মানের দল বানাতে পারে, যদি বরিশাল তখনও এই যে টপ 3 বা টপ 4 এর মধ্যে থাকতে পারে। সো সব মিলিয়ে তামিম যে স্বপ্নটা 3-4 বছর আগে থেকে দেখছেন, সেই স্বপ্নটা ধীরে ধীরে সম্ভবত পূরণ হওয়ার পথে যাচ্ছে। যদি বরিশাল, ফরচুন বরিশালেই থাকে, যদি তামিম ফরচুন বরিশালেই খেলতে থাকে, তাহলে ফরচুন বরিশালের একটা লয়াল ফ্যান বেস তৈরি হবে। আপনি বরিশালের কথা বলছেন, কিন্তু এরকম তো আসলে 7টা দলই হওয়ার কথা ছিল। আপনি কুমিল্লা, রংপুর বা বরিশালের কথা পরে বললেন, 3টা দলকে আমরা পেলাম, কিন্তু এই যে আর বাকি 4টা দল, আমরা জানি না আসলে কোন দলে কে খেলবেন, কার আসলে ফ্যান বেস কি, আসলে তাদের দর্শক মাঠে আছেন কিনা, মাঝে মাঝে এটাও খুঁজে পাওয়া যায় না। এই যে একটা ফ্যান বেস তৈরি না হওয়া বা একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি কখনো গড়ে উঠতে না পারা, যেমন আপনি দেখবেন এখনো ঢাকা ডায়নামাইটস, যেটা ওইটার সমর্থক এখনো আছে। ঢাকা মানে তখন এখনো মানুষ ঢাকা ডায়নামাইটস বুঝে। এই যে বড় বড় ফ্র্যাঞ্চাইজিটা ধরে রাখতে না পারা বা একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করতে না পারা, এখানে তো বিসিবির একটা বড় দায় আছে। অবশ্যই বিসিবির দায়িত্ব আছে। বিশেষ করে সবচেয়ে বড় দায় যেটা, সেটা হলো যে একটা ফিক্সড ডেট এবং একটা নিশ্চয়তা দলগুলোকে দেওয়ার, যে ভাই আমি বিপিএল করবই, আমি বোর্ড প্রেসিডেন্ট, আমি মরে গেলেও আমার জায়গায় যে আসবে সে বিপিএল করবে, এত তারিখেই হবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হবে, তুমি তোমার মতো প্লেয়ার গোছাও। এই যে নিশ্চয়তাটা পাওয়ার অভাবে আজকে বিপিএল এত নিচে নেমে আসছে, দিন দিন যত দিন যাচ্ছে তত নিচে নেমে আসছে। এই বিপিএলটা শেষ হবে ফেব্রুয়ারি 7 তারিখ। আপনি যদি ফেব্রুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে এই 6টা বা 7টা দলকে ডেকে বলেন, তোমরা আবার আমরা 3 বছরের জন্য দল দিব, তোমাদের মধ্যে কে কে রাজি আছে তোমরা বলো। সো প্রসেসটা এক বিপিএল শেষ হওয়ার পরে আরেক বিপিএল প্রসেসটা শুরু করতে হবে। আমরা যেটা করি, 15 বিপিএল 2 মাস বা 3 মাস আগে প্রসেস শুরু করি, 3 মাসের মধ্যেই নতুন নতুন দল হয়, ড্রাফট হয়, আবার প্লেয়ার খোঁজা হয়, দেখা যায় সব প্লেয়ার কোথাও না কোথাও চলে গেছে, তখন আমরা কি বলি, 3 দিন 7 দিন 10 দিন যে কদিন পারেন আসেন খেলে যান। সো এই দায়টা অবশ্যই বিসিবির আছে, বিসিবির এই দায়টা নিতে হবে। বাট ওই যে বললাম, নতুন একটা সাইকেল শুরু হবে। এটা 3 বছরের ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এবার শেষ। এই নতুন সাইকেল, নতুন 3 বছরের জন্য হোক, 5 বছরের জন্য হোক, দরকার হলে 1 মাস সময় নেন, মার্চ মাস থেকে আবার পরের বিপিএল এর যদি আপনি প্ল্যানিং শুরু করতে পারেন, তাহলে কিন্তু বিপিএল কে এখনো উন্নত করা। আপনি সূচির কথা বলছেন, কিন্তু আমার কাছে আরেকটা জিনিস যেটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে, যে আপনার কি এটা মনে হয় যে বিসিবি যাদের ফ্র্যাঞ্চাইজি হিসেবে পছন্দ করে বা চয়েস করে, যার দল দেয়, এইখানে অনেক বড় একটা ক্যালকুলেটিভ মিস করে? অবশ্যই। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, যে বাংলাদেশে কিন্তু বড় বড় কোম্পানির অভাব নাই, মানে অসংখ্য বড় বড় কোম্পানি আছে, কিন্তু এর মধ্যেও দেখবেন শুধুমাত্র বসুন্ধরাই একটা বড় কোম্পানি হয়েও বিপিএল আসে। ফরচুন, বরিশাল, হ্যাঁ বরিশাল অনেকটা ওরকমই, কিন্তু বাদ বাকি বড় দলগুলোকে তো বিসিবি আনতে পারে না। আপনি দেখেন বিসিএল এ, ইসলামী ব্যাংক বিসিএল এ দল নেই, কিন্তু বিপিএল এ দল নেয় না, কারণ তাদের ওই আপনি সিকিউরিটিটা দিতে পারেননি, আপনি সেই নিরাপত্তাটা, তাদের আশ্বাসটা তাদের দিতে পারেননি। সো আপনি যদি বড় বড় কোম্পানিগুলোকে আনতে পারেন, তখন দেখা যাবে যে এখন যে অদ্ভুত অদ্ভুত দল বানানো হচ্ছে, অদ্ভুত অদ্ভুত একাদশ দেখছি, অদ্ভুত অদ্ভুত ওয়াইড নো দেখছি, এসব হবে না। কারণ বড় দলগুলো বড় মালিক পক্ষ বা বড় হেভিওয়েট কেউ যদি মালিক হয়ে আসে, এবং তখন
তাদের থাকে, চিন্তা ভাবনা থাকে শুধু জেতার, তাদের টাকা পয়সা নিয়ে, রেপুটেশনাল অনেক ব্যাপার, এক্স্যাক্টলি রেপুটেশনের ব্যাপার থাকে, অন্য বিষয় আদি নিয়ে তেমন কিছু চিন্তা করতে হয় না। আপনি যদি দেখেন ফরচুন, রংপুর আর কুমিল্লা, এই তিনটা মালিক পক্ষই ক্রিকেটের প্রতি প্রচন্ড প্যাশনেট, টাকা আছে, টাকা তো আছেই, তার সাথে ক্রিকেটের প্রতি প্রচন্ড প্যাশনেট। তাদের দল বানানোর ইচ্ছাই থাকে যে বিপিএল এর সাথে তারা জড়িত থাকবে, এই কারণে তারা দল বানায়। তারা দল বানায় যে ম্যাচ জিতবে, এই কারণে দল বানায়। ট্রফি জিতবে, তার নাম হবে, এই কারণে দল বানায়। অন্যান্য দল, ভ্যালেন্টাইন গ্রুপের নাম আপনি খুব তেমন একটা শুনবেন না। তারপরে এই যে ঢাকা ক্যাপিটালস, তারা এই করবো ওই করবো, হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, কিন্তু আসলে কাজের কাজ কিছু করেনি, কারণ দল চালানোর এক্সপিরিয়েন্স বা দল কিভাবে চালাতে হবে সেই প্ল্যানিং কিছুই তাদের নাই। তাই বড় বড় আপনি যদি মালিক পক্ষ আনেন বা বড় হেভিওয়েট কোম্পানিদের আনতে পারেন, তাহলে বিপিএল ভালো হবে, দলগুলো সব ইভেন্ট। সেখানে কি একটা মানে যে সবসময় আসলে বলা হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষে, যেমন এর আগে যখন নাফিসা কামাল ছিলেন বা আরো যারা ছিলেন, যেমন রংপুরের ইশতিয়াক সাদিক, তিনি বারবার বলেছেন যে রাজস্ব শেয়ারিং একটা ব্যাপার, যেটা প্রায় বেশিরভাগ অনেকগুলো লিগে, বিশেষ করে আইপিএল তো অবশ্যই আছে, হয়তো সেখানে ইনকাম বেশি, এখানে হয়তো ইনকামটা কম। কিন্তু আপনি যদি একটু একটু করে, একদিন আমি একটু আরেকটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে যে খালেদ মাহমুদ একদিন বলেছিলেন যে এখন আপনি বিপিএল একটা দল বানাতে হলে আপনাকে অন্তত 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়। একটা দল যখন 20 কোটি টাকা খরচ করে, সে তো খুব বেশি হলে 5 থেকে 10 কোটি টাকার একটা স্পন্সরশিপ পায় যে কোনোভাবে, কিন্তু আর 10 কোটি টাকা আসলে কই যায়? এখন বিসিবি যদি ওই 5 কোটি বা 7 কোটি টাকার নিশ্চয়তা দিতে পারে যে আমরা ঠিক আছে শেয়ারিং করবো, তোমাকে 5% দিব, 4% দিব বা 10% দিব, এখান থেকে তুমি 5 কোটি টাকা 10 কোটি টাকা পাবে, তাহলে কি আসলে কাজটা আরো সহজ হয় কিনা? বিপিএল থেকে বিসিবির সবচেয়ে বেশি আয় কই থেকে আসে? স্পন্সর, মাঠের মানে টাইটেল স্পন্সর আর টিভি সত্ত্ব, এই দুইটা থেকে তো সবচেয়ে বেশি স্পন্সর টাকা আসে। আপনার মাঠে বেশি স্পন্সর আসবে কখন? যখন আপনি বড় ক্রিকেটার আনবেন। আপনার টিভি সত্ত্ব বেশি দামে বিক্রি হবে কখন? যখন আপনি বড় ক্রিকেটার আনবেন। বড় ক্রিকেটার কে আনে? দল। খরচ করে কে? দল। তাহলে আপনি দলগুলো প্লেয়ার আনতেছে, সেই প্লেয়ার দিয়ে বিসিবি ইনকাম করতেছে, সেই ইনকাম থেকে আপনি এদের একটু দিলে কি সমস্যা? আগের বোর্ড দেয়নি, আগের বোর্ড কোনো কিছুই তাদের হাতছাড়া করতে চায়নি। মানে বিপিএল থেকে বছরে কত টাকা ইনকাম হয় এই সংখ্যাটাও তারা জানাইতে চায়নি কখনো। তারা বলে যে লস হয়, কিন্তু ঠিকই বছর তাদের এফডি বাড়ে। হ্যাঁ, তারা টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখতেছে, বিসিবি ধনী হইতেছে, বা আলটিমেটলি ক্রিকেটের কিছু হইতেছে না, বা অন্য কেউ কোনো ইন্সপিরেশন পাইতেছে না। সেখান থেকে এই বোর্ড যদি রেভিনিউটা শেয়ার করে, হ্যাঁ এবছর খুব বেশি সময় ছিল না, এত কিছু করার মতো এত অবস্থায় ছিল না, বাট সামনে ওই তো বললাম এবার 3 বছরের সাইকেলটা শেষ, সামনে আবার একটা 3 বছরের সাইকেল আসবে। আপনি আবার দরকার হলে বেক্সিমকোর সাথে কথা বলুন, আবার দরকার হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক পক্ষের সাথে কথা বলুন, 7 দলের করুন, 8 দলের করুন, অথবা 6 দলের বিপিএল করুন। সব দলগুলো এমন মালিক আনুন যারা ভালো দল বানাতে চায়, যারা জিততে চায়, তা এবং রেভিনিউ শেয়ার করুন। রেভিনিউ শেয়ার করলে বড় মালিকরা আসবে। যখন আপনি দেখবেন যে আগে আপনার 10 কোটি টাকা লস হতো একবার বিপিএল এ দল চালাইতে, এখন আপনার 5 কোটি টাকা যদি লস হয়, তাহলে আপনি খুশি মনে আসবেন। সো অনেক ওয়ে আছে বিপিএল উন্নত করার, জাস্ট বিসিবি চাইতে হবে। আমি একটা শেষ প্রশ্ন করবো, যেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু অন্যান্য যে লিগগুলো হয়, আপনি দেখবেন এই যেমন এখন যখন এসিটি 20 হচ্ছে, ILT20 বা আইপিএল বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয়, প্রত্যেক বছর তারা রিটেন করে 8 থেকে 10 জন ক্রিকেটার। আপনি পিএসএলও দেখবেন এই মৌসুমে সবাই 8 জন করে রিটেন করেছে। আপনার কি মনে হয় না যে এই 8 জন 10 জন করা যদি রিটেন করার পলিসিটা থাকে, তাহলে আসলে ক্রিকেটটা ওই যে আমরা যে ফ্র্যাঞ্চাইজি বেজ একটা সমর্থক গোষ্ঠী তৈরির কথা বলছি, এইটা আরো তাড়াতাড়ি তৈরি হবে, একটা ভালো ব্যাপার তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই। আমি তো আরো চাই যেমন আমার আইপিএল এর যেমন সিস্টেম, 3 বছরের জন্য একসাথে আপনি স্কোয়াড নিয়ে নেবেন, মাঝ থেকে আপনি 2 জন 3 জন 5 জনকে হয়তো বা ছেড়ে দিবেন, কিন্তু কোর স্কোয়াডটা একসাথে থাকবে, ওইটা হলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি এই যে ধরেন 25 তো শেষ, 26, 27, 28 3 বছরের জন্য স্কোয়াড, এই 3 বছরে ওই যে 7টা দল হবে, ওই 7 দলই এই 3 বছরে ওই নামেই খেলবে। কোনো মালিকানা চেঞ্জ হবে না, মালিকানা চেঞ্জ হইলেও নাম চেঞ্জ হবে না, এটা বিসিবির নিয়ম, নাম চেঞ্জ হবে না। এবং প্লেয়াররা ওই একই, ধরেন 26-এ যেই প্লেয়ার যেই স্কোয়াডে যাবে, ওই 26, 27, 28 3 বছরে যদি ওই প্লেয়ার ওই স্কোয়াডে থাকে, তাহলে মানুষজন চিনবে, জানবে, মানুষজন আত্মার যে একটা সম্পর্ক ওটা ফিল করতে পারবে। রাজশাহী যদি আমার ভালো মানে আমি জানি আমার এবার যে রাজশাহীর যে দলটা খেলতেছে সেই দলটা একদমই ভালো দল নয়, আমি জানি এই দল কিচ্ছু হবে না, এই দল হয় 6 থাকবে নয় 7-এ থাকবে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই জানি। কিন্তু এরপরও রাজশাহীর যখন খেলা হয়,
তখন আমি তো কোথাও না কোথাও আমার মন টানে রাজশাহীর দিকে। রাজশাহী যখন খুলনার সাথে জিতে গেল তখন আমি খুশি হয়েছি যে খুলনার মতো একটা ভালো দলকে রাজশাহী হারাই ফেলছে। সো আপনার বিভাগের মানুষজন আপনাকে সাপোর্ট দিবে, আপনার বিভাগের মানুষজনের কাছে আপনার আদায় করে নিতে হবে জিনিসগুলো। মানে অ্যাপিয়ারেন্সটা আপনাকে আসলে বোঝায়। অবশ্যই মানে আপনার বিভাগের মানুষজন আপনাকে ভালোবাসা দিবে, আপনারও ভালোবাসাটা আদায় করে নিতে হবে। আপনি রাজশাহীর একটা ফ্র্যাঞ্চাইজি ধরেন নিছেন, আপনি একটা ভালো স্কোয়াড যদি বানান টুর্নামেন্টের আগে, এরপরে আপনি যদি রাজশাহী শহরে যান একদিন, একটা সবার মানুষের সামনে আপনার প্লেয়ারদেরকে যদি পরিচয় করায় দেন, ওখানে যদি আপনি টিকিট কাটার ব্যবস্থা করেন, মানুষ টিকিট কাইটা প্লেয়ার দেখতে আসবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি জার্সির বিক্রি করলেন, আপনি রাজশাহী শহরে জার্সি বিক্রি করেন, আপনার অনেক টাকা জার্সি বিক্রি ফ্যান জোন তৈরি করলেন। এক্স্যাক্টলি, আপনি রাজশাহী শহরে রাজশাহীর ম্যাচগুলো আপনি রাজশাহী শহরে দেখান। এটা শুধু রাজশাহী না, খুলনা হতে পারে, বরিশাল হতে পারে। সো নানাভাবে ফ্যান এঙ্গেজ করা যায়, নানাভাবে সমর্থক গোষ্ঠী তৈরি করা যায়, কিন্তু এখানে দুই পক্ষেরই ইচ্ছার অভাব আছে, বিসিবিরও ইচ্ছার অভাব আছে, ফ্র্যাঞ্চাইজিগুলোরও ইচ্ছার অভাব আছে। এখন আপনাকে ধন্যবাদ ফয়সাল ভাই। দেখা যাক আসলে আগামী যেহেতু 3 বছরের জন্য একটা নতুন সাইকেল তৈরি হবে, আমরা আশা করব যে কিছু না কিছু একটা পরিবর্তন আসবে। হয়তো আমরা গত যে বিপিএলগুলো দেখেছি লাস্ট 3-4 বছর, তার থেকে এবার একটু হ্যাঁ অনেক সমালোচনা বা অনেক কিছু আছে, তারপরে অনেকটা চেঞ্জ আমরা কিছুটা দেখেছি। সেটা হয়তো আমরা আশা করবো যে সামনের দিনগুলোতে আমরা যে চেঞ্জের কথা বলছি যে আরও ভালো হবে, সেগুলো হয়তো আমরা একটু এক্সপেক্ট করতেই পারবো। দেখা যাক সেটা হলেই বরং বাংলাদেশের দেশের ক্রিকেটের জন্য ভালো। আর দর্শক আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।